ইরিগেশন এফিসিয়েন্সি আচ্ছা স্যার, এটা পাম্প করি। হ্যাঁ, স্যার 5 মিনিট ওয়েট করি স্যার। না কোনো ওয়েট করা যাবে না, কারণ স্যার সবাই জয়েন করতেছে। জয়েন অটো জয়েন এখন আর এবার ইয়ে নাই। হ্যাঁ, আচ্ছা স্যার। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। কি দেখতে পাচ্ছ দেখো তো। ইরিগেশন এফিসিয়েন্সি। আচ্ছা বন্ধ করো না মা। আচ্ছা ঠিক আছে, এখন যেহেতু আমি এবারে অটো ইয়ে করে দিছি, কেউ আসতে পারবে যেতেও পারবে। হ্যাঁ, তো আমি এখন কথা বলার চেষ্টা করছি ইরিগেশন এফিসিয়েন্সি। আমরা ইঞ্জিনিয়াররা দুটো টার্ম ব্যবহার করি বেশি, একটা হলো এফিসিয়েন্সি আর একটা হলো ক্যাপাসিটি। একটা হলো এফিসিয়েন্সি আর একটা হলো এফিসিয়েন্সি আর হলো ক্যাপাসিটি। ক্যাপাসিটি আর এফিসিয়েন্সি, একটা জিনিসের ক্যাপাসিটি কত, সে কতটুকু কাজ করতে পারে আর সে কত এফিসিয়েন্টলি করতে পারে। তুমি পরীক্ষায় যে প্রশ্ন দেয় সেটা 3 ঘন্টায় লিখতে পারো, সেটা 30 ঘন্টায় লিখতে পারবে সবাই, তাই না? কিন্তু 3 ঘন্টায় বা 30 মিনিটে কে কতটুকু লিখতে পারে, এইটি হলো তার এফিসিয়েন্সি। এই টার্মটা এভাবে ব্যাখ্যা করা যায়। তো তার মানে যে পরিমাণ ওয়াটার আমি দিব, ওয়াটার কেন দেই? এই আমাদের প্লান্টকে লালন পালন করার জন্য, লালন এবং পালন, বৃদ্ধি এবং বর্ধন, বংশবৃদ্ধি ইত্যাদি ইত্যাদি করার কারণে আমরা পানি দিই। পানি দেওয়ার ফলে কতটুকু পানি আসলে এই লালন পালনের কাজে ব্যবহার করা যায়, এই বিষয়টা কি আমরা বলি ইরিগেশন এফিসিয়েন্সি। অর্থাৎ এইটা পানি সস্তা হোক আর দামি হোক, প্রচুর হোক আর ঘাটতি হোক, এটা বড় কথা না। বড় কথা হলো যে আমি উইদাউট এনি ওয়াস্টেজ, আমি পানি নষ্ট করা ছাড়াই কি পরিমাণ দিতে পারলাম, পানি কাজে লাগলো, সেটাকে বলা হয় পানি এফিসিয়েন্সি, সেটাকে বলা হয় ব্যবহারের এফিসিয়েন্সি। যেমন আমরা অনেকে ভাত খাইতে পছন্দ করি বা মাংস খাইতে পছন্দ করি, অনেক সময় অনেকেরই প্লেটের সামনে অনেকগুলো জিনিস মাছ মাংস পড়ে থাকে, তাই না? তাহলে বলা হয় সে তো এফিসিয়েন্টলি ভাতটা খাইতে পারলো না, 100 ভাগ খাইতে পারে নাই। কত খাইছে? তো 70 ভাগ বা 60 ভাগ খাইছে, তাই না? জি স্যার। সম পরিমাণ জিনিস ভাত দেওয়া হইলো ইয়াকে, ধরো ইয়ে ওর নাম মেটা, এই মেটার নাম শান্তিকে দেওয়া হইলো 1 প্লেট ভাত, অন্যকে ছেলেকেও দেওয়া হইলো, ছেলেটা 1 প্লেটে খেয়ে ফেললো আর শান্তি অর্ধেক খেয়ে বললো যে সরি পারতেছি না। তো কার এফিসিয়েন্সি বেশি বলো তো? ছেলের এফিসিয়েন্সি। ছেলেটার এফিসিয়েন্সি বেশি। স্যার তাহলে কার্যদক্ষতা। আচ্ছা, এই যে এফিসিয়েন্সিটা হলো যে আমি লস করব না, আমাকে দেওয়া হয়েছে যা পুরোটাই ব্যবহার করবো। আমি ধরি আরো একটা ভাবে ইয়ে করি, ধরো শান্তিকে এই যে দিদি নাম্বার 1-এ 5টা শব্দ বলে, তাই না? আবার উল্টো দিক থেকে বলতে বলে, তো সেখানে 5টা শব্দ শুনে 5টাই মাঝে মাঝে কেউ বলতে পারে, কেউ 4টা বলতে পারে। 5টাতে বলতে পারে সে 100 ভাগ এফিসিয়েন্ট, 4টা বলতে পারে সে 80 ভাগ এফিসিয়েন্ট। এই এফিসিয়েন্সি বিষয়টা এভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে এই এফিসিয়েন্সি শুনে আমার লাভটা কি? যদি আমি শুনি যে ওই ছেলেটি এফিসিয়েন্ট, যে 100 ভাগ এফিসিয়েন্ট, তাকে আমরা নিশ্চয়ই নানা কারণে পছন্দ করবো কি না? অথবা এমন একটা ছেলে বা মেয়ে, তাকে দেখলাম যে তার এফিসিয়েন্সি হলো 50%, তাকে আমরা কি কেউ পছন্দ করব? না স্যার। পছন্দ। হ্যাঁ, তো সে যতই ইয়া হোক না কেন, বলবো যে সে তো অর্ধেক করতে পারে, অর্ধেক করতে পারে না। আমি যদি অর্ধেক কথা বলি, অর্ধেক শুনবে, অর্ধেক শুনবে না। যদিও মেয়েরা এরকমই করে, কথা বললেই কথা শুনে না, একটু ঝামেলা আছে। এরপরেও মানে বিষয়টা হলো কি যে এফিসিয়েন্সি মানে যে পরিমাণ শুনবো ওই পরিমাণ ডেলিভার করতে পারবো কিনা, যা শুনলাম ওই পরিমাণ পারবো কিনা। তোমাকে প্রশ্ন দেওয়া হলো 10টা উত্তর করতে পারলা কিনা? যদি 9টা উত্তর করতে পারো 90%, 10টা উত্তর করতে পারলে 100%। তো এগুলো জেনে লাভ কি? এখানে জানার লাভ হলো যে ওই ছেলেটি অনেক মেধাবী, আমরা বলতে পারি কিনা, অথবা ওই মেয়েটি অনেক মেধাবী,
এগুলো বলতে পারি। এক কর্মক্ষেত্রে যখন আমাদের চুজ করতে বলা হয় যে চুজ এ গার্ল, তখন আমরা বলবো যে ওই মেধাবী গার্লটাকে আমরা দরকার, ওই ছেলেটাকে দরকার আমার এই কোম্পানির জন্য। এরকম আমরা স্টেটমেন্ট দিয়ে থাকি। এই স্টেটমেন্ট গুলো আহ, করতে পারবো তখনই যখন আমরা এইগুলোকে কোনোভাবে কোয়ান্টিফাই করতে পারবো, আমরা মেজারমেন্ট আকারে নিয়ে আসতে পারবো যে আসলে এই মেথডটা ব্যবহার করবো, এই মেথডটাতে লস কম হয়। তো সেটা তো আমাদের চেক করতে হবে। তো আমরা একটু চেক করার চেষ্টা করি যে তাহলে ইরিগেশন এফিসিয়েন্সি কি। তাহলে আমি তো অনেক দূর দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, তাই না? এবারে আমি সরাসরি বোঝানোর চেষ্টা করি যে মাঠে আহ যত ভাগ পানি ব্যবহার হয় সেটিকে বলা হয় তার ইফিসিয়েন্সি। আর ইফিসিয়েন্সির উল্টো প্রতিশব্দ কি? প্রতিশব্দ হলো লস। হ্যাঁ, লস। লস আর ইফিসিয়েন্সি একটা আর একটা উল্টা শব্দ, মানে পরিপূরক শব্দ। আমরা লস যদি বলি যে 20% লস হইয়াছে, তার মানে 80 ভাগ কার্যকর হইয়াছে। উল্টা 80 ভাগ কার্যকর হইয়াছে, তার মানে লস কত হয়েছে? 20 ভাগ। 20%। তো এইভাবে এই বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি যে যদি আমরা 100 লিটার পানি দিই, যদি পানি 80 লিটার পানি ব্যবহার করতে পারে গাছ, তাহলে আমি আমার বলবো ইরিগেশন এফিসিয়েন্সি, ইরিগেশন দক্ষতা হলো 80 ভাগ। আমার মনে হয় বুঝাইতে চেষ্টা করতে পারছি। নিজের ইফিসিয়েন্সি দিয়ে এটা বুঝে নেওয়া। তো ইফিসিয়েন্সি কার উপর ডিপেন্ড করে? ধরো এই যে মেয়েটাকে ভাত খেতে দিলাম, তার ইফিসিয়েন্সি বাড়বে না কমবে, যে কার উপর ডিপেন্ড করবে? নিশ্চয়ই তার চেহারার উপর ডিপেন্ড করবে, তার বয়সের উপর ডিপেন্ড করবে, তার সাইজের উপর ডিপেন্ড করবে। একটা যদি মনে করো একটা একটা মেয়ে ধরো দৈত্যের মতো চেহারা, তো সে তো বেশি খাবে, খাবে কিনা? জি স্যার। আচ্ছা, ধরো মনে করো একটা সুন্দর একটা ছেলে, একটা সিমসাম স্লিম একটা ছেলে, সে তো অল্প ভাত খাবেই। জি স্যার। তো এই যে ডিপেন্ডিং ফ্যাক্টর কিছু আছে, কিছু ফ্যাক্টর থাকে। তুমি যদি অনেক লম্বা হও, তোমার স্যান্ডেলটা অনেক বড় হইতে হবে, তাই না? তো জি স্যার। এই কারণে এই যে কিছু ফ্যাক্টর উপরে এগুলো ডিপেন্ড করে, সেই ফ্যাক্টর গুলো কি? আমার মনে হয় স্ক্রিনে দেখতে পাচ্ছ, সিস্টেম ডিজাইন, ম্যানেজমেন্ট, মেইনটেনেন্স, ওয়েদার, অপারেটিং কন্ডিশন। আমি যদি জাস্ট একটা জিনিস ব্যাখ্যা করার চেষ্টা করি, ম্যানেজমেন্ট। অর্থাৎ তোমার ধরি খাওয়ার যে এক্সাম্পল দিতেছিলাম সেইটাতেই থাকি। ধরো আমরা শান্তিকে খাইতে দিলাম, চ্যালেঞ্জ হইলো। সেদিন একটা অনুষ্ঠানে দেখতেছিলাম মিষ্টি খাওয়া চ্যালেঞ্জ হচ্ছে, কে কতটা মিষ্টি খাইতে পারবে। তো এক লোক বলতেছে আমি খাওয়ার আগে তো আরো তো 1 কেজি মিষ্টি খাইছি। তো তাহলে এইরকম যদি 1 কেজি মিষ্টি খাওয়ার পর মিষ্টির চ্যালেঞ্জে আসে, তাহলে সেটা কি হবে? এফিসিয়েন্সি তো করা যাবে না। আবার কেউ একেবারে খায়নি 3 দিন থেকে, তাহলে তাকে দিয়ে চ্যালেঞ্জ করলে তো হবে না। একটা আইডিয়াল সিচুয়েশন থেকে, অর্থাৎ ইনিশিয়াল অবস্থাটা সেম থাকতে হবে। তার মানে ম্যানেজমেন্ট একটা বড় বিষয়। আর এমন যদি হয় মেইনটেনেন্স, মেইনটেনেন্স মানে তাৎক্ষণিক যে কার্যক্রম করা হয় তাৎক্ষণিক সিস্টেমের জন্য, সেটার নাম মেইনটেনেন্স। যদি এমন হয় যে আমরা একটা চ্যালেঞ্জ দিলাম যে তোমার মিষ্টি খাবে, তো মেইনটেনেন্স হলো আমরা মিষ্টির মধ্যে বারবার মিষ্টির যে রস গুলো ঢুকাই দিচ্ছি। আমরা জানি রস বেশি খাইলে তো খাইতে পারবে না। তো মেইনটেনেন্স কারো বেলায় একটু বেশি করলাম, কারো বেলায় করলাম, তোমার রস খাইতে হবে, তো এমনি খাইতে থাকো, তাহলে তো সে জিতে যাবে, তাই কিনা? তার জি মানে স্যার। মেইনটেনেন্স যদি ধরো একটা একটা ক্যানেলে অনেক ধরনের আগাছা আছে, তো আগাছার কারণে তো লস হবে পানি। বলো তো শান্তি, আগাছার কারণে পানি লস হবে কেন? ক্যানেলে অনেক আগাছা আছে, উইড আছে, ঘাস আছে, লস কেন হবে বেশি? যেখানে স্যার আগাছা আছে। স্যার মানে আগাছাগুলো তো স্যার পানি টানে নিবে, আর ওদের থেকে তো আমরা কোনো বেনিফিট পাবো না। আগাছাগুলো পানি টেনে নিবে, এরকম একটু সৈয়দপুরের ভাষায় কথা বলতেছে কেন? মানে ভদ্র ভাষায় কথা পানি, বলবো। আগাছাগুলো কি করবে সরি স্যার বলবা? স্যার আগাছার মূল পানিটা শোষণ করে আর নিবে। তুমি সেটা বলবো, আগাছারও ইভাপোরেশন, ইভাপোট্রান্সপিরেশনের জন্য প্লান্ট যেভাবে পানি আপটেক করে, তো আগাছারও সেই রকম জীবন চক্রের জন্য পানি সে গ্রহণ করবেই। আর পানি সে আটকায় রাখবে, আটকায় থাকে কি হবে? ইনফিলট্রেশন বেশি হবে, আর কি হবে? ইভাপোরেশন বেশি হবে, এই জন্য ওয়াটার লস হয়ে যাবে এখানে। হ্যাঁ, জি ঠিক স্যার। আছে। আর একটা ডিপেন্ডিং ফ্যাক্টর হলো ওয়েদার। যদি ধরো
আমাদের এখনকার টেম্পারেচার কত? অর্প, ওর নাম কি, ছেলেটার নাম অর্প? অর্পণ অর্পণ। So অর্পণ, 35. হ্যাঁ অর্পণ বলো তো, তুমি বলো ওয়েদার যদি আজকে 35°C, হ্যাঁ, জি স্যার। তো কোনো কারণে এই যে 45° হয়, তখন যে পরিমাণ পানি লস হবে 35° একে লস হবে? না স্যার, বলো তো কেন লস হবে এই পানিটা? Evaporation. ইভাপোরেশনের জন্য। ইভাপোরেশনের জন্য এই লসটা হবে। আচ্ছা, ইভাপোরেশনের এই লস হবে, তখন শুধু ইভাপোরেশন না, তখন আরো কিছু লস হবে। এইরকম 45° হলে এটা ক্যানেল দিয়ে পানি যাচ্ছে, ইভাপোরেশন লস যাচ্ছে, আর কি কি লস হইতে পারে? স্যার পানির শোষণটা বাড়ে যাবে। আর আমাদের যে প্রাকৃতিক যে জীব জন্তু জানোয়ার আছে না, তখন সবাই হ্যাঁ, তারা সবাই পাখি আছে পানি খাবে, এটা করবে ওইটা করবে, অন্য অন্য ইয়ে আছে, আমাদের ওয়াটার লস হয়ে যাবে। এই জন্য ওয়েদারের কারণে এই ঘটনাটা ঘটতে পারে। অর্থাৎ লস বেশি হলে এফিসিয়েন্সি কমবে, এফিসিয়েন্সি বাড়বে আর কি। লস কমলে এফিসিয়েন্সি বাড়বে। এরপরে হলো অপারেটিং কন্ডিশন। অপারেটিং কন্ডিশন মানে কি শান্তি, বলো তো কিভাবে অপারেট করব, কিভাবে পানিতে দিব? আমি প্লাস্টিকের পানি পাইপে যদি পানি দেই লস হবে 1%। আমি যদি ক্যানেলে পানি দেই লস হবে 30%, 40%। এই যে অপারেটিং কন্ডিশনটা, এটাই ইম্পর্টেন্ট যে এফিসিয়েন্সি বাড়বে নাকি কমবে। Okay? তাহলে এইভাবে যদি দেখি সারফেস ইরিগেশনের ক্ষেত্রে আমাদের এই সাধারণত 80% পানি লস হতে পারে, ঠিক আছে। হাইরাস ড্রিপ ইরিগেশনের ক্ষেত্রে মাত্র 30% পানি লস হতে পারে। স্প্রিংকলারের ক্ষেত্রে এভারেজ লস দেখো, এভারেজ এফিসিয়েন্সি হলো 70%। আমরা এই এফিসিয়েন্সি গুলো বাড়াইতে হবে, তাইলে আমাদের টার্গেট তো লস কমানো, তাই না? আমরা কি ইয়ে করি, কোনো একটা অ্যারেঞ্জমেন্ট করলাম শান্তি, আমরা আমরা ধরো কোনো আরেকবার দেখালে ভালো। আমরা ধরো কোনো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, যদি ধরো 50% প্লেটের মধ্যে থেকে যায়, সেটা তো আমরা কামনা করি না, তাই না? ইট ইজ নট আওয়ার ডিজার্ট পজিশন। আমরা চাই যা অ্যারেঞ্জ করছি সেটা সবাই ইনটেক হোক, লস না হোক। তো এই লস না হওয়ার জন্য নিশ্চয়ই কিছু ব্যবস্থাপনা আছে। রান্নাটা সুন্দর করতে হবে, লস হবে না। ব্যবস্থাপনা সুন্দর করতে হবে। তাহলে ইমপ্রুভ এফিসিয়েন্সির জন্য আমরা পানির এফিসিয়েন্সির জন্য কি করবো? খাবারের জন্য কি কি ব্যবস্থা করতে হবে, যাতে করে এই যে পরিমিত পরিমাণ দিতে হবে, তারপরে তার একটা ভালো টেস্ট থাকতে হবে। অনেক পরিমিত পরিমাণ দিলা কিন্তু টেস্ট নাই, খেতে পারবে কেউ? অথবা একটু পুড়ে গেছে সেটা দিলা, খেতে পারবে? পারবে না। সুতরাং আমাদের ম্যানেজমেন্টটা ভালো হইতে হবে, পরিবেশটা ভালো হইতে হবে। আহ তাহলে আমি আমার যে কোনো একটা অকেশন, একটা ইভেন্টকে আমরা এফিসিয়েন্ট বলতে পারবো। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলবো যে না, আমরা একটা ইভেন্ট ম্যানেজ করছি, সেটাতে 4 লাখ টাকা খরচ হয়েছে, মানুষ তৃপ্তির সাথে খেয়েছে। ঠিক একইভাবে যদি ইরিগেশন এফিসিয়েন্সির কথা বলি, এটা যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে আমাদের যেতে হবে যে যে জায়গাগুলোতে লস হয় ওই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। যেমন গুড ডিজাইন করতে হবে, আমাদের ভালো একটা ডিজাইন করতে হবে। হ্যাঁ, আর কি হইতে পারে, আমাদের যে পাইপ নজর যেগুলো অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে সেগুলোকে, যেমন আমরা একটা পাইপ দিলাম, পাইপে নিশ্চয়ই একটা পাইপ তো আর 100 ফিট হয় না, হয়? অর্পণ, একটা পাইপ কত ফিট লম্বা হয়? স্যার একটা পাইপ স্যার 10 থেকে 20 ফিট লম্বা হয় স্যার। শান্তি, একটা পাইপে দুটো পাইপ একসাথে যদি লাগাই দিই হাত দিয়ে, বলি একসাথে থাকবে? না না, স্যার, স্যার। থাকবে না। থাকবে না। তার নিশ্চয়ই কিছু ম্যানেজমেন্ট করা লাগবে। আরেকজন শেয়ার বলো তো ওইখানে কি ম্যানেজমেন্ট করতে হবে? স্যার ওই যে সেলোফেন টেপ বা এরকম কিছু দিয়ে পেঁচিয়ে দিতে হবে বা কোনো নজল দিতে হবে। দিয়ে কিছু একটা করতে হবে। তো জি নিশ্চয়ই দুটো পাইপের জয়েন করার জন্য একটা ব্যবস্থাপনা আছে, হ্যাঁ, বিভিন্ন স্যার। পকেট ইত্যাদি ইত্যাদি আছে। হ্যাঁ, তো এই যে এই কাজগুলো করার জন্য, আর যদি ওইটা অনেক, এই সকেটটা যদি অনেক থ্রেড গুলো খেয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই ওই কানেকশন, ওই জয়েন করবো, আমরা কি করি, ওয়াটারটাকে হারাই, লস করি, তাই না? তো এই যেমন লিকি পাইপকে রিপ্লেস করতে হবে। তারপরে আর যদি ম্যানেজমেন্ট যেটা আছে, ধরো
আমরা মনে করলাম যে ধরো এই অর্পণ মনে করলো যে আমার জমির পাশে পাম্প, আমি একটু বেশি করে পানি দেবো, তাহলে এটাই এই যে ইগনোরেন্স, এটাকে বলা হয় ম্যানেজমেন্ট ইমপ্রুভ না, মানে পুর ম্যানেজমেন্ট। অর্পণ চাইছে এই জন্য আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি, পানি লাগে 2 ইঞ্চি দিয়ে দিচ্ছি 8 ইঞ্চি। হ্যাঁ, এটা হলো শিডিউলিংটা আমরা মানি নাই, প্রপার ইরিগেশন শিডিউলিং আমরা যদি ফলো না করি, তারপরে আমরা যদি স্প্রিংলার ইরিগেশন দিই তো পানি চারদিকে ছড়িয়ে যাবে, তাই তো? কিন্তু এমন যদি হয় যে প্রেশারটা ওরকম বেশি না হয়, অথবা প্রেশারটা খুব বেশি হয়ে যায়, তাহলে যে ঘটনাটা ঘটবে, এই ম্যানেজমেন্টটা প্রপার হবে না। এই প্রপার ম্যানেজমেন্ট না হলে তাহলে কি হবে, আমাদের লস হবে। আর ইমপ্রুভ করার জন্য, লসটাকে কমানোর জন্য তাহলে এই ম্যানেজমেন্ট গুলো ইমপ্রুভ করতে হবে। আমাদের এই যে ওয়েদারের কথা কিছুক্ষণ আগে বলছিলাম, ওয়ার্ম ওয়েদার যদি হয় তাহলে এটা ইমপ্রুভ করে। আমরা ইরিগেশনটা এমন সময় দিব, একেবারে রোদের সময়, এই জন্য বলা হয় কি ইরিগেশন দিতে হবে বিকাল বেলা, যখন রোদের সময় আমাদের লসটা না হয়। এইগুলো আমাদের করলে পরে ইরিগেশন এফিসিয়েন্সি বাড়াইতে পারবো। আমরা শিডিউলিং বলতে কি বোঝানো হয়েছে স্যার? শিডিউলিং, ধরো তুমি পড়ালেখার শিডিউল করো না, ক্লাসের শিডিউল করে না, কয়টার সময় কয়টায় ক্লাসটা নিব। তারপরে নামাজের একটা শিডিউল আছে না, শান্তি মাগরিবের নামাজের টাইম কত বলো? ইফতারের টাইম কত? 6:30। স্যার 6টা 31-এ। আর 6টা 31-এ। এটা একটা শিডিউল, বুঝছো? এই ইফতারের শিডিউল, তারপরে ইয়ার শিডিউল, সেহরির শিডিউল। হ্যাঁ, প্রত্যেকটা একটা শিডিউল আছে, মানে কখন আমি এই কাজটা করবো আর কতটুকু করবো। যদি আমি বলি যে সারা রাত কিনা ইফতার করবো, সেটা না, তার একটা শিডিউল আছে। এই 10 মিনিট। স্যার ইরিগেশনের উৎকৃষ্ট সময় তাহলে কোনটা, যেহেতু শিডিউলের কথা বলছে স্যার? এখন ইরিগেশনের শিডিউল যে বিষয়টা না, কখন আমি পানি দিব, কতটুকু পানি দিব, এটা কি বলা হয় শিডিউল। আমরা ডিটেলস এই বিষয়ে আসবো। তো ইনক্রিজ অ্যাপ্লিকেশন রেট বলতে স্যার কি বোঝানো হয়েছে? স্যার ঘন ঘন ইরিগেশনের কথা বলা হয়েছে নাকি বেশি করে পানি দেওয়ার কথা বলা হয়েছে? অ্যাপ্লিকেশন রেট মানে হলো পানি দেয়া, যেটা প্রপার প্রপার রেটের কথা বলা হয়েছে। যে আমাদের যে ধরো যতটুকু পানি লাগবে, আর অ্যাপ্লিকেশন রেট মানে দেয়ার যে গতি, এই দেয়ার গতি যদি বাড়ানো হয় তো অতি দ্রুত। ধরো আমার এখানে 6 ইঞ্চি পানি ভর্তি করতে হবে, 6 ইঞ্চি গভীরতা ডেভেলপ করতে হবে ধানের ক্ষেত্রে, কথার কথা বললাম। তো 6 ইঞ্চি যদি বলি, যদি মনে করো যে পাইপটা আছে, পাইপের মুখ দিয়ে বললাম আমি যে 6 ইঞ্চি হয়ে যা, সাথে সাথে 6 ইঞ্চি হয়ে গেল। তো অ্যাপ্লিকেশন করতে পারলাম কত দ্রুত, তাই না? 1 সেকেন্ডে, তাই তো? তো 1 সেকেন্ডে আমি 6 ইঞ্চি ডেভেলপ করলাম, সেটা তো আসলে কথার কথা বলা যায়, আসলে বাস্তবতা এটা হয়। আচ্ছা, এই যে একসাথে অ্যাপ্লিকেশন করা কিন্তু ইয়াতে খুব স্পিডি অ্যাপ্লিকেশন করতে হবে, তাতে সয়েল লস হবে, মানে বহু সমস্যা আছে। এই জন্য যতদূর সম্ভব অতি দ্রুত, যতটুকু লাগবে অতি দ্রুত দিয়ে দেন, তারপরে ওটা খাইতে পারে। এই এই বিষয়টা এভাবে বলা হয়েছে। তারপরে দেখো, হোয়াই শুড আই কেয়ার, কেন এটাকে কেয়ার করব আমরা এই এফিসিয়েন্সিকে? তো এই কেয়ার করব এই জন্য যে যদি এটা পানিও হয়, তারপরেও এই যে পানিটা যদি ফ্রিও হয়, পানি ধরো কোনো দাম নেই, ফ্রি, তারপরেও এটি ম্যানেজমেন্ট করার জন্য কিছু খরচ আছে। এখন আরেকটা, কেন আমরা এই এত কেয়ার করবো ওই অল্প পানি দেবো, এই এফিসিয়েন্সিটা আমরা লস করব না? তো তার মানে হলো, লস না করার মানে হলো যে আমরা ইউনিট পরিমাণ পানি দিয়ে কত বেশি আমরা উৎপাদন করতে পারি, আমাদের উৎপাদন প্রোডাকশন বাড়বে, ইল্ড বাড়বে, এবং একেবারে তার কোয়ালিটি আমরা ভালো কোয়ালিটি পাবো। এরপরে যদি বেশি করে পানি না লস হয়ে যায়, পানি লস হওয়ার সাথে সাথে খালি পানি কি লস হয় বলতো শান্তি? ধরো আমরা বলছি পানি লস করবো না, যদি লস হয়ে যায় শুধু কি পানি লস হয়? না স্যার, তখন সাথে সাথে ফার্টিলাইজার চলে যায়, ফার্টিলাইজারও থাকে সাথে। পেস্টিসাইড যায়, এর সাথে পানি দেওয়ার পরে ওর ভিতরে যে
আরো যে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলো অ্যাক্টিভ হয়। পানি ছিল না, অ্যাক্টিভ ছিল না, পানি হওয়ার সাথে সাথে ওগুলো দ্রবণে চলে আসে, তো সেগুলো ওয়াশ আউট হয়ে যায়। আর একটা কি হয়, কেন কেয়ার করবো, কেয়ার করবো এই জন্য এনভায়রনমেন্টাল ড্যামেজ সৃষ্টি হবে। যদি কোনো জায়গা থেকে বেশি পরিমাণ ধরো একটা পুকুর থেকে আমি যদি কেয়ার করতে পারতাম, পুকুরের পানি অল্প দিলে হইতো, অল্প বেশি পানি থাকলে আমাদের মাছ বেঁচে থাকতো, মাছ বেঁচে থাকলে পুকুরের যে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট সেটা ভালো থাকতো। এটা কি বলা হচ্ছে এনভায়রনমেন্ট? মানে এনভায়রনমেন্টাল ড্যামেজ, ব্যাঙাচি, এই যে কিছু অ্যাকোয়াটিক প্লান্ট এলিমেন্ট, তারা ভালোভাবে জীবনযাপন করতে পারতো। এখন যেমনটি আমাদের এই যে রংপুরের একটা নদী গেছে, সৈয়দপুরের উপর দিয়েও একটা নদী গেছে, এগুলো একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে। এটা কেন ড্যামেজ হচ্ছে? ডিউ টু নো ফ্লো আর লো ফ্লো, একেবারে প্রবাহ নাই অথবা অল্প পরিমাণ ফ্লো হয়, তাতে এনভায়রনমেন্টটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আমাদের যে যে কোনো পলুটেন্ট যেটা আসছে এই বাসাবাড়ির থেকে বা অন্য, তার যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন অনেক হাই হচ্ছে, যেটা প্লান্ট এটাকে নিতে পারতেছে না, প্লান্টটাকে সহ্য করতে পারতেছে না। এই জন্যই আমরা আসলে ইফিসিয়েন্সি বিষয়টাকে খেয়াল করি। স্যার স্যার আগের স্লাইডে একটু প্রবলেম ছিল স্যার। কোনো প্রবলেম নেই, আগে শেষ করি। না স্যার আগের স্লাইডে 1 নাম্বারটা আরেকবার স্যার মানে এই হচ্ছে যে ওখানে এই যে আমার এই স্লাইডে যেটা দেখতেছো, দেখো এই স্লাইডে ইল্ড একটা পর্যায়ে গিয়ে বাড়ে আবার কমে, এই ওয়াটার অ্যাপ্লিকেশন ভার্সেস ইল্ড, ওয়াটার অ্যাপ্লিকেশন ভার্সেস ইল্ড। এই দেখো অল্প অল্প পানি দিলেও ইল্ড কমে, বেশি পানি দিলেও ইল্ড কমে যাচ্ছে, একটা পার্টিকুলার পানিতে ইল্ডের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে। তো আমাদের এই পার্টিকুলার পানিতেই হলো আমাদের হলো এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট অফ ওয়াটার। আমি ওয়াটার লস করবো না, ওয়াটার যদি বেশি দিয়ে দেই তাহলে এই যে এই যে পিকের পরে যদি ওয়াটারটা চলে যায় তা আমাদের ওয়াটারটা লস হয়ে যাবে, আমাদের ইল্ডটাও কমে যাচ্ছে। দেখছো, আমি পানি বেশি দিচ্ছি যে ইল্ড বেশি পাচ্ছি তা না। পানি বেশি দিচ্ছি, ইল্ড কমে যাচ্ছে। তো সেই কম ইল্ড কমা আমাদের টার্গেট হলো ইল্ড বাড়ানো, বা আমাদের বাড়ন্ত জনগোষ্ঠীকে খাবার দিতে হবে, এটাই মেন টার্গেট। কিন্তু আমরা যদি আমাদের এই টার্গেটকে ফুলফিল করতে চাই তাহলে আমাদের এই ইফিসিয়েন্সি ইরিগেশন ম্যানেজমেন্ট করা দরকার আছে, এফিসিয়েন্ট ইরিগেশন ম্যানেজমেন্ট। আর যদি কোনো কারণে আমাদের হয়েই যায় তাহলে নিশ্চয়ই কিছু ঘটনা ঘটে, ইনক্রিজ ইনসিডেন্স অফ প্লান্ট ডিজিজ। আমাদের যদি বেশি পানি হয় প্লান্ট ডিজিজ বাড়তে থাকে, ব্লাইট, মোল্ড, রট, উইলস, এইগুলো দেখা দেয়। রিডিউস স্টোরেবিলিটি, এগুলো আর স্টোর করার যে এবিলিটি, পানি ধানের মধ্যে পানি বেশি থাকলে সেই পানি বের করা অনেক কষ্ট হয়ে যায়, ড্রাইং করতে ইয়াতে হয়, ডিফিকাল্ট উইথ হার্ভেস্টিং এন্ড কালচারাল অপারেশন। পানি যদি বেশি পরিমাণে দিই তাহলে আমাদের কি হয়, ল্যান্ড থেকে পানি চলে না গেলে হার্ভেস্টিং এর সমস্যা দেখা দিতে পারে। আর এই যে হার্ভেস্ট থেকে এই যে আমরা যে দানাদার শস্য রাইস গ্রেইনকে সেপারেট করবো, সেটা সমস্যা হয়। লেস অক্সিজেন ইন দ্য রুট জোন, ইল্ড লস, আমরা তো সেটা দেখলাম, ইল্ড লস হয়ে যেতে পারে। অ্যাডিশনাল লেবার পাম্পিং ফার্টিলাইজার কস্ট, আমরা যদি বেশি পরিমাণ পানি দিই, পানি দিতে তো কি লাগবে, পাম্পিং আমাদের কস্ট লাগবে, লেবারের কস্ট লাগবে, এবং পাম্প যদি করি আমি পানি, একটা পর্যায়ে গিয়ে আমাদের সারের যে খরচ, যে 10 কেজি সার দিয়েছিলাম এইখানে হয়তো এই 10 কেজি সার আমাদের ওয়াশ আউট হয়ে গেছে, তো আমাদের সারের দামটা লস হয়ে যায়। এই ওভার ইরিগেশনের এই একটা সমস্যা, যেটা ওভার ইরিগেশনটাকে আমরা বলছি ইরিগেশন লস, সেটিকে আমরা অন্য শব্দে বলছি লেস এফিসিয়েন্সি। তাহলে এই ইরিগেশন এফিসিয়েন্সির কথা শুরুতেই আমি বলছি, আমরা আমাদের যতটুকু পানি, যত পার্সেন্ট পানি উদ্ভিদের কনজামটিভ ইউজ এবং আদার রিকোয়ারমেন্ট ফুলফিল করে, আর যতটুকু পানি আমরা দিই, এই দুইয়ের অনুপাতকে বলা হয় ইরিগেশন এফিসিয়েন্সি। এই যে ইরিগেশন এফিসিয়েন্সি যদি সংক্ষেপে বলি আমরা, water supply to the plant and water output by the plant,
তার মানে ওয়াটার সাপ্লাই টু দ্য ফার্ম, যে নিশ্চয়ই কিছু পরিমাণ পানি আমরা সাপ্লাই দিলাম, ধরে নেই আমরা 20 লিটার পানি দিলাম বা 10 লিটার পানি দিলাম। তো 10 লিটার পানি দিলেই 10 লিটার পানি কি কোনো প্লট কোনো ফার্ম ব্যবহার করতে পারবে? 100 ভাগ পানি ব্যবহার করতে পারবে? না স্যার। নিশ্চয়ই না। হ্যাঁ স্যার। তো কিছু লস হয়ে যাবে। যত পার্সেন্ট পানি ব্যবহার হবে, 10 দিলে যদি 8 ব্যবহার হয় তাহলে 80%। এই হলো আমাদের এফিসিয়েন্সি। তাহলে এই এফিসিয়েন্সিকে আমরা যদি ম্যাথমেটিক্যাল ফর্মে দেখি, আর শান্তি তুমি স্লাইড দেখতে পাচ্ছ আমার? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ইআই বলতে আমি এফিসিয়েন্সি মিন করার চেষ্টা করি। তাহলে ইআই হলো 100 ইন্টু এস মাইনাস পরে যে টার্ম গুলো আছে সেগুলোকে লস, একটা টার্ম কনসিডার করো, লস, এস মাইনাস লস ডিভাইডেড বাই এস। এস হলো সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, তার মানে ওয়াটার সাপ্লাই, তার মানে ওয়াটার ইনপুট, হ্যাঁ, আর এস মাইনাস লস মানে ওয়াটার আউটপুট, যেটা কাজ লাগে। তাহলে ওয়াটার আউটপুট ও ডিভাইডেড, এই ইকুয়েশনটাকে সংক্ষেপে লিখতে পারি ও ডিভাইডেড বাই আই। হোয়াট ইজ আই? আই হলো ওয়াটার সাপ্লাই, ওয়াটার ইনপুট। আর হোয়াট ইজ ও? ও হলো আই মাইনাস লস, ইনপুট মাইনাস লস। এখানে লস কিভাবে হয়? লস আইটেম গুলো কি কি? একটা প্লটের মধ্যে লস আইটেম কি? প্রথম হলো প্লটের লস আইটেম হলো ডিপ সার্কুলেশন। পানি আমি কোথাও যাইতে দিলাম না, চারদিকে আমি ঘিরে রেখেছি। তো নিশ্চয়ই নিচের দিকে আমরা বাধা দিতে পারি না, পারি না। নিচের দিকে যে পানি যায় সেটাকে আমরা বলি ডিপ সার্কুলেশন। ওয়াটার মুভমেন্ট along the file body towards water table called deep circulation. অর্পণ বুঝতে পারছো ডিপ সার্কুলেশন কি? মুভমেন্ট অফ ওয়াটার along the soil body towards water table. তো এটা একটা ডিপ সার্কুলেশন, যেটি পানি একটা সরাসরি নিচের দিকে চলে যায় ওয়াটার টেবিলে যে চোখ। তাহলে এটা একটা লস হয়ে গেল। আর কি? আর হলো রান অফ, রান অফ এটা একটা লস। রান অফ মানে হলো চারদিকে আমরা রিজ দিয়েছি, হাইন্ড দিয়েছি, আইল দিয়েছি, লেভি, এগুলো দিয়ে পানিকে আটকানোর চেষ্টা করছি। তো আমাদের চেষ্টার চেয়ে যদি বেশি করে ইনফ্লো হয়, বেশি পরিমাণ পানি আসে, তাহলে ওয়াটার কি হয়? টপকায়ে চলে যায়, বাউন্ডারির উপর দিয়ে পানি চলে যায়, সেটাকেও আমরা বলি রান অফ। তাহলে এরকম একটা ফার্মে নিশ্চয়ই রান অফ দিতে পারে। আমরা চারদিকে লেভি দিলাম, ওয়াটার টপকায় বেরিয়ে গেল, তো রান অফ হইতে পারে। আর কি লস? ও হলো অপারেশনাল লস। অপারেশনাল লস মানে কি? আমরা এই যে একটা ফার্মে পানি দিব, পানি দেওয়ার আগেই ক্যানেলে একটা পানি, সবসময় কিছু পানি থাকে, অথবা পাইপ দিয়ে পানি আসার সময় ইঁদুরে গর্ত হয়ে কিছু পানি বেরিয়ে যেতে পারে, হ্যাঁ। এই যে লস, এই লস গুলোকে আমরা বলি অপারেশনাল লস। আর আরেকটা আছে এল হলো লিসিং রিকোয়ারমেন্ট। লিসিং রিকোয়ারমেন্ট হলো কোন জমিতে আমরা যখন ইরিগেশন দেই, এই একটু বেশি পরিমাণে ইরিগেশন দিই, তাতে পানি কিছু লস হয়ে যায়। এরা করে কি সয়েলকে ডাইলুট করে ফেলে। সয়েল অর্থাৎ কোনো ধরো আমরা শশা, এখন ইফতারের সময় আমরা সবাই শশা তৈরি করবো, তো শশা বাজার থেকে নিয়ে এসে কাটা শুরু করবো। শান্তি, তুমি তাই করবে কিনা? বাজারের শশা নিয়ে এসে কাটা শুরু করবো? না স্যার, আগে পানিতে ভিজায় রাখতে হবে। আমরা নিশ্চয়ই আমরা ওয়াশ আউট করবো, আমরা একটু ওয়াশ করবো। তো এইখানে তো কিছু লস হয়। এইগুলো কি বলে হয়? জমি ওয়াশ করার জন্য যে লস হয়। অর্থাৎ প্রথম জমি একেবারে কি বলবো, ভার্জিন ল্যান্ড, মানে কোনো পানি নাই, প্রথম দিলাম, তো পানি তো কিছু ওই জমি খেয়ে নিবে, রাখবে, তাই না? তো সেটাই কন্ডিশন করবে। তো এই যে দুইয়ের অনুপাত, এটাকে আমরা বলি ইরিগেশন এফিসিয়েন্সি। তাহলে আমরা সহজেই বের করার চেষ্টা করব আমরা এস এর মান কত, আর এস এর মান পেয়ে আর লস এর মান যদি পেয়ে যাই, আমরা সহজে ইরিগেশন এফিসিয়েন্সি বের করতে সমর্থ হব। এখন আমরা একটা স্যার লিচিং আর ডিপ পার্কুলেশনটা স্যার একই মনে হয়। না, একই না, একটু ডিফারেন্স। আচ্ছা, একটা প্রবলেম আমরা দেখার চেষ্টা করি। এখানে কিছু ডেটা দেয়া আছে, দেখো। এই ডেটাগুলোতে
বলা আছে যে 24 ঘন্টায় যদি এত হারে পানি জমিতে আসে, তো আর 1800 লিটার পার মিনিট হারে যদি পানি আসে 24 ঘন্টায়, তাহলে মোট সাপ্লাইয়ের পরিমাণ কত? সাপ্লাইয়ের পরিমাণ এত লিটার, লিটারকে আমরা 1000 দিয়ে ভাগ করে আমরা পাবো এত মিটার কিউব, তার মানে 2592 মিটার কিউব পানি আমরা সাপ্লাই দিচ্ছি। এরপরে কোথায় দিচ্ছি? নিশ্চয়ই একটা মাঠে। কোন মাঠে? এটা বলছে দুইটা মাঠ, একদিকে মেইজ আর একদিকে হুইট। মেইজের কত পানি লাগে? 0.8 হেক্টর জমিতে পানি লাগবে। মেইজের কত ডেপথ লাগবে? 8 সেন্টিমিটার ডেপথ লাগবে। হুইটের এরিয়া কত? 1 হেক্টর। হুইটের কত পরিমাণ পানি লাগবে? 0.12 সেন্টিমিটার ডেপথের পানি লাগবে। আমরা যদি তাহলে একটু হিসেব করি হুইটের জন্য কি পরিমাণ পানি লাগবে, মেইজের জন্য কি পরিমাণ পানি লাগবে, তাহলে আমরা পারবো। কিভাবে পারবো? এরিয়া গুণন ডেপথ, হ্যাঁ, এটাকে আমরা এক ইউনিটে প্রকাশ করবো মিটার স্কয়ারে, ফাইনালি এটা আসবে মিটার কিউব। একইভাবে ওয়াটার ফর হুইট আমরা ক্যালকুলেট করতে পারবো ইউজিং দিস ডাটা, এরিয়া এন্ড ডেপথ। তাহলে দুইটা মিটার কিউব, আমরা আমাদের এইটা পানি লাগবে হুইটের জন্য। আচ্ছা, যদি হুইটের জন্য এইটা পানি লাগবে, বাকি পানি কি হবে তাহলে? সামথিং যে পানিটা লাগবে এর অতিরিক্ত পানি কি হবে? অতিরিক্ত পানি লস হয়ে যাবে। লিচ অতিরিক্ত পানি লস হবে, নানা ভাবে লস হবে। টোটাল ওয়াটার কত? স্যার বুঝিনি। টোটাল ওয়াটার হলো 1840 মিটার কিউব পানি। এই পরিমাণ পানি এই যে দুই ধরনের প্লান্ট, দুইটা প্লট তারা কনজিউম করবে, কারণ তাদের তাদের নেচারে হলো কনজিউম করা, তাদের নিবে না এখন আর নিবে না। আমাদের ধরো আমাদের একেবারে যদি অ্যাভেলেবিলিটি থাকে, সে ম্যাক্সিমাম এই পরিমাণ পানি নিতে পারবে, তার বেশি নিবে না, তার রিকোয়ারমেন্ট নাই। তো তো তাহলে দিলাম কত? 2592 মিটার কিউব, নিল কত? 1840 মিটার কিউব। ইফিসিয়েন্সি কত? জাস্ট রেশিও। অর্পণ, এই অঙ্ক কি কঠিন? না স্যার। এই অঙ্ক কঠিন বুঝছি স্যার। কঠিন জি স্যার। কিভাবে কঠিন? কঠিন না। এটা ওই যদি এই কি শান্তি যদি না বুঝে, নিজের মনে স্যার, অশান্তি না থাকলে, বুঝলে স্যার কঠিন মনে হবে। নিজের মনে অশান্তি থাকলে এইটা কিন্তু শান্তিরও বোঝা সম্ভব হবে না। জি স্যার। শান্তি মানে হলো নিজের মনকে শান্তি রাখতে হবে, ফ্রেশ রেখে পড়তে হবে। জি স্যার। টিভি দেখে এসে অঙ্ক মাথা ঘামায় ফেলি। টিভি হবে দেখতে না। থাকবা আর অঙ্ক করতে থাকবা, তাইলে হবে? না স্যার। না স্যার। তখন তো মনে হবে লিটার কি এটাও তো বুঝি না, মিটার কিউব কি এটাও বুঝি না, হেক্টর কি এটাও বুঝি না। তুমি যদি খালি না বোঝো তাই তো। 1800 এর পরে ওইটা কি লেখা? স্যার 1800 এর পরে ওটা কি লেখা? এলপিএম, লিটার পার মিনিট। ওকে স্যার। এটা আরো কিছু থাকতে পারে, লিটার পার মিনিট থাকতে পারে, মিলিয়ন লিটার পার মিনিট থাকতে পারে, এলপিএস থাকতে পারে, লিটার পার সেকেন্ড থাকতে পারে, এলপিএইচ থাকতে পারে, লিটার পার আওয়ার থাকতে পারে। এখন শান্তি মনে কর শান্তিতে অঙ্ক করে গেছে পরীক্ষায়, লিখবে, আমি এইখানে দিয়ে দিছি এলপিএইচ। স্যার তাহলে কি 60 গুণ করতে হবে না? এই যদি দেওয়া থাকে? তখন যা করতে হবে তাই করবা। আমি তো জাস্ট তোমাকে সূত্রটা দিয়ে দিলাম, এলপিএম লিটার পার মিনিট আর লিটার পার সেকেন্ড। তো স্যার তখন তো আরো সাইড মেবি গুণ করতে হবে। যাই করতে হবে তাই করতে হবে। 1800 লিটার পার মিনিট, 1 সেকেন্ডে 1800 লিটার, 1 মিনিটে তো 60 মিনিটে কত, আর 24 ঘন্টায় কত। তো হ্যাঁ, তখন আরো সাইড দিয়ে গুণ করতে আর হবে। যদি বলি লিটার পার আওয়ার, 1 ঘন্টায়, 1 ঘন্টায় তাহলে 24 ঘন্টায় কত, 60 বাদ যাবে তখন। 24 জি স্যার। হ্যাঁ, তখন সাইড বাদ যাবে। বাদ যাবে। তখন আবার 1800 থাকবে না, তখন আমি এইটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, জি এই স্যার। ভ্যালুটা তখন 1800 থাকবে না। তখন এই তোমরা যেভাবে করে আসছো তখন দেখবা যে মাথাটা ঘুরতেছে। তো মাথা ঘুরবে না তখনই যখন তুমি একটু শান্তি মতো এটা একটু দেখতে থাকো। হ্যাঁ, এবার আমার আসি, তো ওইটা বোঝানোর চেষ্টা করলাম। এবার দেখি একটা রিজার্ভার এফিসিয়েন্সি। রিজার্ভার এফিসিয়েন্সি ER may be defined as the efficiency with which water is stored। তার মানে রিজার্ভার মানে কি, এটা বুঝছো? একটা কন্টেইনার, যে কন্টেইনারে দুটো জিনিস, একটা ইনলেট একটা আউটলেট আছে। জগের ইনলেট কোথায় বলো তো? জগ
ইনলেট কোথায়, আউটলেট কোথায়? এই অর্পণ, তোমাদের বাসায় জগ নাই? জি স্যার আছে স্যার। জগের ইনলেট কোথায়, আউটলেট কোথায়? স্যার একটাই তো স্যার। শান্তি, তোমাদের বাসায় জগ আছে? জি স্যার আছে। জগের ইনলেট কোথায়, আউটলেট কোথায়? জি জি আনা নাকি? এই তুমি কি জগ ধরো নাই শান্তি? জগের ইনলেট কোথায়, আউটলেট কোথায়? স্যার একটাই তো। তোমরা দেখোই নাই, একটাই কেমন করে হয়? দুইটা, একটা ইনলেট আছে, একটা আউটলেট আছে। স্যার ঢাকনা খুললে স্যার পুরোটাই। Right. ঢাকনা খুললে ওইটা হলো ইনলেট, আউটলেট কোনটা? স্যার ওখানে একটা মানে ছোট একটা জায়গা থাকে স্যার, আর এক সাইড। মুখের এক সাইডে। তো জি স্যার, এটাই তো জি স্যার। জানতে চাইছি আমি। জি দেখো স্যার। স্যার ওই ছোটটাই। দেখো, আচ্ছা, আমরা ঠিক আছে। অনেক কিছু দেখেও দেখি না, জি যেমন স্যার। শান্তি দেখেও দেখে নাই। ইনলেট আমরা যে দিয়ে পানি নেই, আউটলেট যে জায়গা দিয়ে পানি বের হয়ে যায়। তো জি স্যার। এরকম জগটা যদি এমন জায়গায় থাকে কন্টিনিউ, আমরা ইনলেট জগে একবার ইনলেট নেই, একবার পানি নেই, আউটলেট অনেকক্ষণ ধরে করতে থাকে। এমন যদি হয়, আর পানি যেমন একসাথে সমানে বেরিয়ে যাবে, ওরকম সমানে পানি আসবেও। তো পানি আসতেছে, পানি বেরিয়ে যাচ্ছে, বলতো পানি কখন জমতে থাকবে? পানির ওয়াটার লেভেল এই অঙ্কের মধ্যে কিছুই বলা নাই। ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য ফ্লোর, তোমরা খুঁজে বের করো টোটাল ভলিউম অফ ওয়াটার অ্যাপ্লাই, কত হারে পানি? 10 মিটার কিউব পার সেকেন্ড হারে পানি। তাতে দিচ্ছে 32 হেক্টর ফার্ম। কয় ঘন্টা দিচ্ছে? 4 ঘন্টা। তো 4 ঘন্টা দিয়ে গুণ করো, তাহলে 144,000 মিটার কিউব অফ ওয়াটার অ্যাপ্লাইড হচ্ছে। এখানে বলা হয় টেইল ওয়াটার ইজ 0.27 মিটার কিউব পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে টেইল ওয়াটার হয় এত। তো 4 ঘন্টায় কতটুকু হয়েছে? এই যে 4 ঘন্টায় এত, তো এইটা থেকে এইটা লস হয়ে গেছে, এটা হলো লস ওয়াটার। তো 2 থেকে বাদ দিলে কতটুকু স্টোর আছে সেটা পাওয়া যাবে। তাহলে টোটাল ওয়াটার ইন দ্য রুট জোন কত হচ্ছে? এখানে টোটাল ওয়াটার ইন দ্য রুট জোন, এখানে বলছে সয়েল প্রবিং আফটার ইরিগেশন ইন্ডিকেট 30 সেন্টিমিটার রুট জোন স্টোর ইন দ্য 30 সেন্টিমিটার যদি রুট জোন স্টোর হয়, তো কি পরিমাণ ওয়াটার স্টোর হয়েছে 32 হেক্টর জমিতে? বলো তো। তো 32 হেক্টর গুণন 0.3 মিটার, তাহলে এটা মিটার স্কয়ার করে আমরা এত মিটার কিউব পাবো। তাহলে দেখো আমরা দিলাম কত? 144, স্টোর হলো কত? 96,000। তাহলে নিশ্চয়ই লস হয়ে গেছে। এই লস কোনটা হয়েছে? আচ্ছা, এখানে টেইল ওয়াটার লস এইটা হয়েছে, বাকি কোথায় গেছে? বাকিটা কোথায় গেছে? তাহলে আমরা আগে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সিটা দেখি। আমাদের স্টোর আছে 96,000, আমরা অ্যাপ্লাই করছি 144,000 মিটার কিউব অফ ওয়াটার। তাহলে এফিসিয়েন্সি কত করলে 66.7% আমরা পেয়ে গেলাম। এবারে অর্পণ বলো, এই দেখো তো, আমরা 144,000 থেকে 96,000 আমরা পাইছিলাম, অ্যাপ্লাই হয়েছে, বাকি কয় হাজার আছে? এই যে 4,000 আর 44, 48,000 পানি, 48,000। তাই না? জি স্যার। 48,000 মিটার কিউব পানি কোথায় গেল? লস হয়ে গেছে এটা। লস হয়ে গেছে। এখানে টেইল ওয়াটার একটা লস এখানে দেখা আছে, বাকিটা কোন লসটা এলে? অন্য যে লস গুলো আছে সেগুলো লস। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখানে টেইল ওয়াটার লস মানে ক্যানেলে এই লসটা হয়েছে, অথবা ফ্লোটের এক সাইডে লসটা হয়েছে। তাহলে ওই লস বাদ দিয়ে তো আরো লস আছে, সেই লস গুলো মিলে আমাদের এখানে স্টোর করতে আছে। বাকিটা ডিপ ক্যালকুলেশন লস হইতে পারে, রান অফ লস হয়ে গেছে। জি স্যার। এখন যদি আমি তোমাকে বলি যে ডিপ ক্যালকুলেশন লস হলো কথার কথা, আমি এখানে যোগ করে দিলাম, এই যে 3,888 মিটার কিউব পানি আমাদের বলা আছে টেইল ওয়াটার লস। এখন আমি বললাম ইভাপোরেশন লস একটা
বললাম যে 10,000 মিটার কিউব, বললাম যে ফাইন্ড আউট দ্য ডিপ পার্কুলেশন লস or find out the deep percolation and run of loss, অথবা ডিপ পার্কুলেশন লস আমি ধরে নিলাম 0, ফাইন্ড আউট দ্য রান অফ লস। তার মানে বাকিটা এই যে টোটাল থেকে বাকি যে লসটা সেটা রান অফ হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। এই শান্তি ছাড়া আর কে আছে? স্যার তামান্না। ও তামান্নার নামটা ভুলে গেছি কেন? ওকে, এবার আসি, আমি প্লটে দিয়েছিলাম অ্যাপ্লিকেশন হয়ে গেছে। এবার আমরা আসি ওয়াটার কনভেন্স এফিসিয়েন্সি। ওয়াটার কনভেন্স পরিবহন দক্ষতা, পরিবহন করে নিয়ে আসতে হয়, তাই না? আমি ওয়াটার ট্যাপ থেকে ওয়াটারকে যদি বলি যে ওয়াটার ওই ফুলের কাছে গিয়ে পড়, তা তো পড়বে না, নিশ্চয়ই একটা বহন করে নিয়ে আসতে হবে, সেটা পাইপের মাধ্যমে হোক আর যে বালতির মাধ্যমে হোক। এই যে পরিবহন জনিত যে লস, এখন যদি আমাকে বলা হয় বা তোমাকে বলা হয় তুমি 1 বালতি পানি 20 লিটার ভর্তি করবা বালতিটা, এতে 10 ফিট বা 100 ফিট একটা মার্ক করা হলো, একটা ছেলেকে দেওয়া হলো একটা বালতি, মেয়েকে একটা বালতি দেওয়া হলো 20 লিটার ভর্তি করে, যে তোমরা এই স্টার্টিং পয়েন্ট এবং থেকে ইন পয়েন্টে যাও। আচ্ছা বলো তো 2 বালতিতে সমান পরিমাণ পানি থাকবে? না স্যার। থাকবে না। কারণ একটা মেয়েকে দিছি একটা ছেলেকে দিছি, কোন বালতিতে পানি বেশি থাকবে? ছেলের বালতিতে। কেন? কেন? ছেলের শক্তি বেশি এই জন্য। স্যার মেয়ের বালতিতে থাকবে, মানে যে কারো থাকতে পারে স্যার, মেয়েরা উঠাতে পারে, ছেলেরা মানে তুলতে কেন পারে। কেন কেন ওই বেশি বালতি। থাকবে? ছেলেদের এফিসিয়েন্সি বেশি। না, এটা এফিসিয়েন্সি না, এটা হলো এই স্যার বালতির মেয়ের বালতি আকার বড় হবে। না, বালতি তো সেম একেবারে ভর্তি 20 লিটার পানি বা 10 লিটার পানি যেটাই করো। একটা ছেলেকে বলা হলো তুমি ওই স্টার থেকে ইন্ডে যাও, আর একটা মেয়েকে বলা হলো স্টার থেকে ইন্ডে যাও। 1 নম্বর কন্ডিশন 2 বালতিতে সমান পানি থাকতে পারে। 2 নম্বর কন্ডিশন মেয়ের বালতিতে পানি বেশি থাকতে পারে। 3 নম্বর কন্ডিশন ছেলের বালতিতে বেশি থাকতে পারে। দুইটাতে সমান পানি থাকতে পারে কখন? যদি দুইজন সমান সিনসিয়ার হয়, সমান ব্যালেন্স করতে পারে যদি সমান ব্যালেন্স করতে পারে। দুইজন সিনসিয়ার। আর যদি কেয়ারলেস হয় ছেলেটা, তাহলে মেয়ের বালতি বেশি থাকবে। আর মেয়েটা যদি একটু আলু ফালু হয়, একদিকে দেখে আর একদিকে হাঁটু, এরকম যদি হয়, তাহলে মেয়ের বালতিতে পানি তো থাকবেই না, জি স্যার। আস্তে আস্তে বালতি পুরো ফেলাই দিবে। তো এই যে আমি দুটো পয়েন্টের কথা বললাম, ফাইনালি আমরা একটা পানি রিসিভ করব, যার বালতিতে পানি বেশি তার এফিসিয়েন্সি বেশি। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে পানি ক্যারি করা, আমরা তো সব পানি বালতিতে ক্যারি করি না, এটা সম্ভব না। আমরা পানি ক্যারি করি, পানি নিয়ে আসি, কোথেকে নিয়ে আসি? সোর্স থেকে নিয়ে আসি। সোর্স হইতে পারে রিভার, হইতে পারে বড় ক্যানেল, হইতে পারে পাম্প। সোর্স থেকে নিয়ে আসলাম, দেই কোথায়? আমরা প্লটে দিই। প্লটে যে সোর্স থেকে যে হারে পানি নেই আর যে হারে পানি প্লটে দিই, দুইটার হারকে আমরা বলি কনভেন্সি। এখন এটা হারও হইতে পারে, ভলিউমের এককে হইতে পারে, ভলিউম বা টাইমের এককে হইতে পারে, অথবা ডেপথের একক হইতে পারে। এখন যদি আমরা 20 লিটার পানি কনভার্ট নিয়ে আসলাম, পানি নিয়ে আসতে পানি লস হয়ে গেল, প্লটে পানি দিতে পারলাম, প্লটে এসে পৌঁছাইলো 18 লিটার পানি, নিশ্চয়ই তাহলে এফিসিয়েন্সি 100% না? একইভাবে 10 লিটার পানি আমি নিয়ে আসলাম, আসলো 5 লিটার পানি এখানে জমা পড়লো, তাহলে এফিসিয়েন্সি হলো 50%। তো আমি মনে হয় কনভেন্সি বুঝাইতে চেষ্টা করছি, পারছি কিনা জানি না। তো এখন এই হলো আমাদের প্লট থেকে পানি, প্লটে পানি দিতে হবে। এই যে স্ট্রিম, ক্যানেল, এখান থেকে পানি এদিকে, আমি বললাম যে পানি এদিকে আমি রওনা করব, গেট খুলে দিলাম, পানি চলে আসলো, চলে এসে এইখানে পানিটার দিকে সরে যাওয়া শুরু করলো। এখানেও মাপলাম পানি, এখানে 10 লিটার পানি এখানে থেকে রওনা দিল, এইখানে কি 10 লিটার পানি পাওয়া যাবে? আমার করে তামান্না পাওয়া যাবে? না স্যার, পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? লস হতে পারে স্যার লস গ্রহণের সময়। কেন লস হবে? এটা নিশ্চয়ই ক্যানেল দিয়ে যাবে, লস হবে। জি এই যে স্যার। লস হচ্ছে ওয়াটার লস বাই ইভাপোরেশন, সিপেজ, পার্কুলেশন, ওভারটপিং ইত্যাদি ইত্যাদি। এই দুইয়ের যে অনুপাতকে,
এটা কেন এই লসটা কেন হয়? পরিবহনের জন্য, এই জন্য একে বলা হয় কনভেন্স ইফিসিয়েন্সি। নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আবার 45 মিটার কিউব অফ ওয়াটার পাম্প ইনটু দ্য পাম্প ডিস্ট্রিবিউশন সিস্টেম। তার মানে এত ভলিউমের পানি একটা আমরা ওই যে ইয়েতে দিলাম, একটা চৌবাস্তায় দিলাম, চৌবাস্তা মানে ট্যাঙ্কে দিলাম, বুঝছো? একটা সার্কুলার ট্যাঙ্ক অথবা সার্কুলার একটা ড্রামে দিলাম 45 মিটার কিউব পানি। অর্থাৎ একটা পাম্প থেকে আমি দিয়ে দিলাম 45 মিটার কিউব। একটা পাইপ ইয়েটার ধরে নাও যে ড্রামের সাইজ হলো 45 মিটার কিউব। এখন আমি এই যে যে ওয়েল এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা ফ্লোটে আমি আবার দেখলাম যে পানি গেল, তার পরিমাণ হলো 38 মিটার কিউব। তাহলে কনভেন্স ইফিসিয়েন্সি কত? 38 ডিভাইডেড বাই 45, ঠিক কিনা? আমার না? জি স্যার। ওকে, এটা এখন যদি বলি অর্পণকে যদি বলি, এখানে মিটার কিউব না দিয়ে আমি বললাম মিটার কিউব পার সেকেন্ড হারে পানি দিলাম 8 ঘন্টা ধরে, আর 38 মিটার কিউব পার সেকেন্ড পানি ঢুকলো এই হারে, আর 2 মিটার কিউব পার সেকেন্ড ধরে 2 ঘন্টা ধরে পানি বেরিয়ে গেল, ওভারটপিং হলো। আমাকে বের করতে হবে এফিসিয়েন্সি কত। তাহলে আমরা করব কি, এই এফিসিয়েন্সি এই টার্মটা দুটো ইউনিটের রেশিও, তাই না? রেশিও হলে ইউনিট গুলো সেম থাকতে হবে। এটাও যদি ভলিউম পার টাইম হয়, নিচেরটাও ভলিউম পার টাইম হতে হবে। উপরেরটা যদি ভলিউম হয়, নিচেরটা ভলিউম হতে হবে। উপরটা যদি ডেপথের একক হয়, নিচেরটাও ডেপথের একক করতে হবে। আমার মনে হয় বুঝাইতে চেষ্টা করছি। নেক্সট আমরা আমাদের মেইন টার্গেটটা কি? মেইন টার্গেট হলো ওয়াটার রুট জোনকে ওয়েট করা, পানি সিক্ত করা। আমাদের টার্গেট এই জোনে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এখানে পানি থাকে। যদি পানি না থাকে এর গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা সেরকম হয় না। আর যদি পানি থাকে হয়। আমাদের টার্গেট এটা। এর নিচে পানি চলে গেলে এই থেকে আমরা বলি লস। ওকে, আমরা ইউনিফর্ম, এটা দেখো সব জায়গায় সমান পানি চলে আসছে। হ্যাঁ, তো এটা দেখো এক সমান হয়ে গেছে। এটা আবার এডিকুয়েট ইরিগেশন, পর্যাপ্ত পরিমাণ পানি হয়েছে, প্রয়োজনে একটু বেশি হয়েছে, তাই না? এটিকে বলা হয় 100% ইউনিফর্ম। প্র্যাকটিক্যালি এটা সম্ভব না, এটা নন ইউনিফর্ম, এখানে বেশি হয়েছে, এখানে কম হয়েছে ইত্যাদি। কিন্তু এটা ইফিসিয়েন্ট, মোর অর লেস সেম। এটা দেখো নন ইউনিফর্ম, এটাও ইউনিফর্ম না। দেখো এখানে পানি বেশি, এখানে কম। এটা কম হওয়ার কারণে কি হয়েছে? গাছটা মরে গেছে। গাছটা মরে গেছে। এটাকে আন্ডার ইরিগেশন হয়ে গেছে, সুতরাং গাছটা মরবেই। হ্যাঁ, মাঝে মাঝে ধরো এই 4 জন খাইতে গেছে, একজনের খাবারই দেওয়া হয়নি, এমন হইলে সে তো রাগ করবেই, তো রাগ করে এরকম আত্মহত্যা দিয়ে দিতে। তো এটাকে আমরা বলছি ইনএফিশিয়েন্ট ইরিগেশন। তো আমরা ইরিগেশন গুলো এফিশিয়েন্ট, এটা দেখো এটা ইনএফিশিয়েন্ট ইরিগেশন, মানে আমরা আসলে পানি লস করে ওভার ইরিগেশন দিয়ে বলছি। নন ইউনিফর্ম হয় নাই, কিন্তু এদের যতটুকু দরকার ততটুকু কিন্তু আছে, কিন্তু থাকার পরেও একদিকে বেশি, একদিকে এটা ঠিক আছে স্যার। এই যে লস হয়ে গেল, এটাও তো জি আমাদের স্যার, এটা বেশি হয়ে গেছে। এটাও আমাদের কাম্য। তো আমরা নানাভাবে ইনফরমেশন গুলো দিয়ে থাকি। এটাও আমরা ইনএফিশিয়েন্ট বলি, এফিশিয়েন্ট না, ইউনিফর্ম বাট নট এফিশিয়েন্ট। তো এই যে বক্স গুলো আমরা যদি ইরিগেশন দিই, এই যে আমাদের যে কফি যে কাপ গুলো আছে না, তো এগুলো যদি চারদিকে বসাই দেই, নিশ্চয়ই এগুলোতে ওয়াটার থাকে, তাই না? এর ডেপথটা মেজার করতে পারবো না, কয় ইঞ্চি, কয় সেন্টিমিটার। আমরা এরকম মেজার যদি করি,
তো তাহলে আমরা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট আমরা বের করতে পারি। এই যে ধরো ডাটা পয়েন্ট 1 থেকে 65টা ডাটা পয়েন্টে ডাটা মগে বা কফি কাপে আমরা ওয়াটার নিলাম, কোথাও দেখলাম যে পানি অনেক বেশি আর কোথাও পানি অনেক কম। তো আমরা যদি এভারেজ করি, এভারেজ লাইনটা হয় এরকম। দেখো এভারেজ লাইনের কিছু উপরে পানি হচ্ছে, কিছু নিচে হয়েছে। এটা এটা এই যে এভারেজের 4টা ভাগ যদি করি, এটা তো এভারেজ, এই 4 ভাগের 1 ভাগ লো কোয়ার্টারটা হচ্ছে একেবারে নিচের দিকে। এইভাবে যদি হয় তাহলে আমাদের প্লান্ট বাঁচানো সম্ভব হয় না, কিছু প্লান্ট বাঁচে, কিছু প্লান্ট মারা যায়। আমরা আসছি এখন ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট অফ ইউনিফর্মিটি। এখানে এইটা আমরা বলি z মাইনাস m ডিভাইডেড বাই সামেশন অফ z। এটাকে আমরা অন্যভাবেও দেখি 1 মাইনাস y বার বাই d বার। এই আমরা এইটাই সূত্রটি ইউনিফর্মিটি আমরা মেজার করে থাকি, যে কোনো জায়গায় পানিগুলো ইউনিফর্মলি গেছে কি গেছে না। আমি তো ওই যে প্রত্যেকটা ইয়েতে এইখানে প্রত্যেকটা কাপে কি পরিমাণ পানি আসছে সেটা যদি পাই, এটার তো একটা এভারেজ বের করতে পারবো, তাই না? তো এভারেজ থেকে এইখানে কত বেশি আর এভারেজ থেকে এখানে কত কম, এটা বের করতে পারবো না। এইটাকে বলি আমরা ডেভিয়েশন ফ্রম দ্য মিন। সামান্য বুঝতে পারছো ডেভিয়েশন ফ্রম মিন মানে কি? স্যার এটা আরেকবার বল। মিনের চেয়ে বেশি অথবা কম হইতে পারে, প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে। আই ডোন্ট কনসিডার দ্য সাইন। এটা ব্যবধানটা কত, এটা পজিটিভ ব্যবধান, এটা নেগেটিভ ব্যবধান, এইটাকে পজিটিভ ব্যবধান, এইটাকে নেগেটিভ ব্যবধান, ব্যবধানটা কত। এই ব্যবধানগুলোকে যদি আমরা বলি ওয়াই, এটা হলো y1 y2 y3 y4, এই ব্যবধানগুলোর একটা গড় যদি করি সেটাকে বলি আমরা ওয়াই বার। আর আমরা সবগুলোর যে গড় করি সেটাকে বলি আমরা ডি বার। এইটারও ডি বার তোমার। তাহলে 1 মাইনাস ওয়াই বার বাই ডি বার, এটাকে আমরা বলি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট। তো এই যে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট, আমরা ওই যে পিভট থেকে যত দূরে এইগুলো এক এক জায়গায় এক এক সময় আছে। তো আমরা ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট আমরা এইভাবে আমরা বের করতে পারি। বের করলে দেখা যায় যে এটা হয় ইউনিফর্মিটি মেনটেন করলে কি কি হয়, কি ঘটনা ঘটে। বেটার ইল্ড হয়, আর ক্রপ কোয়ালিটি ভালো হয়, অনেক অল্প ওয়াটার খরচ হয়, ওয়াটার সেভিং হয়, ফার্টিলাইজার লস কম হয়, লেস মেস অর্থাৎ মাস ডিস্ট্রিবিউশনটা কম হয়, এনভায়রনমেন্ট ভালো থাকে, কেমিকেট আর ফার্টিগেট উইথ কনফিডেন্স। অর্থাৎ আমি যদি ইউনিভার্সিটি যাই, কেমিক্যাল ফার্টিলাইজার, এটাকে কেমিকেট, ইরিগেশন আর কেমিক্যাল অ্যাপ্লিকেশন এটাকে বলছি কেমিকেট, আর ইরিগেট এবং ফার্টিলাইজেশন এটাকে বলছে ফার্টিগেট। এইগুলি কনফিডেন্সের সাথে করা যায়। এইগুলোটা স্লাইড, আমরা এইটা একটু দেখলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইটা পেয়ে যাবো। এই এক্সাম্পলটা একটু পড়ার চেষ্টা করি। The depth of penetration recorded, এইটা দেখো 10টা বা 12টা এরকম ডেপথ এখানে দেয়া আছে। আমাদের কমপ্লিট করতে হবে ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট করতে। টোটাল ডেপথ অফ ওয়াটার ইন ফিল্টার টোটাল কত ছিল? আমরা যদি টোটাল এগুলো সবগুলো যোগ করলে টোটাল ডেপথ পাওয়া যাবে না? জি স্যার, এই তো ভাগ করে দিতে হবে। টোটাল ডেপথ কে এখানে 13টা ডেপথ আছে, এটা ভাগ করলে গড় মিন ডেপথ পাওয়া যাবে। মিন ডেপথ পেয়ে গেলাম। এখন আমি যেটা বললাম মিন ডেপথ থেকে প্রত্যেকটা ডেপথের ব্যবধান কত, এই থেকে এইটার ব্যবধান থেকে y1, এটার থেকে এটার ব্যবধান y2, এইটার থেকে এটার ব্যবধান y3, এটার থেকে y, এইটার থেকে এটার ব্যবধান হচ্ছে y13। অর্থাৎ y1 to y13 আমরা বের করতে পারবো বাই ডিফারেন্স বিটুইন, বাই কম্পিউটিং ডিফারেন্স বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল ডেপথ এন্ড দ্য মিন ডেপথ অর এভারেজ। পারবো কিনা?
পারলে পরে এই যে y1 y2 y3 বের করলাম, এরপরে আমরা সবগুলো y1 এমন যেমন এভারেজ বের করছি, আবার এভারেজ বের করবো, এভারেজ অফ দা ডেভিয়েশন, সেটি বের করলে পরে এই যে এগুলো বলা আছে, সেটি বের করলে পরে আমরা আমরা পাবো, যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে আমরা এখানে উপরে বসাবো আর নিচে বসাবো এটা, আগে যেটা বের করলাম। এই দুটো করলে পরে 1 মাইনাস বাইর করলে যেটা হবে সেটা হবে 92%। তার মানে 8 ভাগ কন্টেইনারে পানি ডিস্ট্রিবিউশন সমান হয় নাই, 92 ভাগ কফি মগে পানি সমান ছিল। ঠিক আছে? জি ইন দিস ইজ গুড এফিসিয়েন্সি বলে 80% এফিসিয়েন্সি ইজ অ্যাকসেপ্টেবল বলা হয়। আমরা আসলে এফিসিয়েন্সিটাকে বলি যে গুড, এটা কখন বলি? আমরা যদি একজন স্টুডেন্ট, একজন ছাত্রী ছাত্র যদি মোটামুটি বলে যে 80 নাম্বার পাইছে, তাকে বলি হ্যাঁ গুড স্টুডেন্ট। এখানেও বলি যে আরো বেশি পারলে ভালো, কিন্তু এটা অনেক সময় সম্ভব হয় না। 80 বেশি হইলে অনেক সময় হয় না। কেন হয় না বলো তো? স্যার প্রতি ক্ষেত্রে তো লস থেকেই যাবে এই জন্য। পরিবেশের কারণে হয় না, নানা প্রতিকূলতার কারণে হয়। যেমন একজন ছাত্র বা 100 ভাগ নাম্বার সবসময় পায় না, কেন পায় না পায়? তার পরিবেশের কারণে হয়ে ওঠে। তো এই ছিল আমাদের এডুকেশন এফিসিয়েন্সি। এবারে আমরা আরেকটা এফিসিয়েন্সি দেখবো, সেটাকে আমরা বলছি ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি। ওয়াটার স্টোরেজ এফিসিয়েন্সি WS ডিভাইডেড বাই WN। আচ্ছা, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি, এখানে দুটোই তো টার্ম WS এবং WN। আমরা বোঝার চেষ্টা করি WS কি আর WN। WN হলো ওয়াটার নিডেড ইন দা রুট জোন প্রায়ার টু ইরিগেশন। তার মানে WN মানে আমি চোখ বন্ধ করে জানতে চাই এই পানিতে কতটুকু পানি লাগবে। আমরা ধরো একটা বোয়াল মাছ কিনবো, আমি চোখ বন্ধ করে জানতে চাই এটার দাম কত হলে মাছটা পাওয়া যাবে। তার মানে কতটুকু পানি আমাকে ইরিগেশন দিতে হবে, এইটাই হলো WN। রুট জোনে কি পরিমাণ ওয়াটার দরকার আছে, মানে কি আগে তো কিছু আছে, আর ফিল্ড ক্যাপাসিটি হলো ম্যাক্সিমাম লেভেল। তো ফিল্ড ক্যাপাসিটি থেকে আগে যতটুকু আছে ওইটা বাদ দিব আমরা। তাহলে আমি যেটুকু বাদ দিব সেটুকু হলো তার ডেপথ অফ ওয়াটার নিডেড, ওয়াটার নিড ইন দ্য রুট জোন। এখন এইটুকু লাগবে, এটা তো ডেপথ, তাই না? এখন এই ডেপথকে এরিয়া দিয়ে গুণ করলে ভলিউম পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। এই ভলিউমের পানি লাগবে আমার। এরপরের এটা আছে WS, ভলিউম অফ ওয়াটার স্টোরড ইন দা রুট জোন। রুট জোনে কি পরিমাণ ওয়াটার স্টোর করার ক্ষমতা আছে, ওয়াটার স্টোর করার ক্ষমতা আছে সেটাই তো আমরা জানি। কতটুকু ওয়াটার স্টোর করার ক্ষমতা আছে এটাও বের করা যায় WS এর মান। হ্যাঁ, WS এর মান আগের যে সূত্রটা, WS এর মান বের করতে পারি ওয়াটার অ্যাপ্লাইড ইন দা ফ্লোর মাইনাস লসেস। আমরা WS এর মান বের করতে পারি, যে পরিমাণ পানি দিয়েছিলাম আর যে পরিমাণ লস দিচ্ছে লসটা বের করবো। WS পাবো, দুটোর অনুপাতকে আমরা পাবো ওয়াটার স্টোরেজ। এইটা আমি এর আগে আমি দেখাইছি, নেট ইরিগেশন আর ওয়াটার অ্যাপ্লাইড ডাইভার্টেড, এটাকে আমরা এটা প্রথমে আমি দেখিয়েছি। কিছুক্ষণ আগে যেটা দেখালাম তা আবার কেন যেন আসছে ওয়াইবার বাই টিবার, এটা আমি করেছি। এখন আমি একটা প্রবলেম, আমার মনে হয় আমার বোধহয় সময় কমে যাচ্ছে। জি স্যার। আর বোধহয় সময় নেই, 1 ঘন্টা তোমাদের টাইম। তো এই অঙ্কটাও তোমরা দেখে নিবা। আমি এই প্রবলেম গুলো তোমাদেরকে অলরেডি শান্তির মোবাইলে দিয়ে দিচ্ছি। মোবাইলে তো মেইল, স্যার মেইল করে দিন স্যার। মেইলে অলরেডি দিয়ে। জি স্যার, মেইল করে দিন। আচ্ছা, আর দুইটাই এফিসিয়েন্সি আমি দ্রুত বলে শেষ করি। একটাকে বলছি আমরা একটা এফিসিয়েন্সিকে বলছি কি বলছি, ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। ওয়াটার ইউজ এফিসিয়েন্সি কি? ইট ইজ দ্য প্রোডাকশন পার ইউনিট ওয়াটার অ্যাপ্লাইড। 1 কেজি পানি, হ্যাঁ 1 কেজি পানি বা 1 সেন্টিমিটার পানি অ্যাপ্লাই করলে
কত কেজি ধান উৎপন্ন হয়, এইরকম যে অবস্থা, এটাকে বলে ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। এটাকে আমরা বলতে পারি 1 হেক্টর পার সেন্টিমিটার পার কেজি। 1 সেন্টিমিটার পানি দিয়ে 1 হেক্টর জমিতে কত কেজি ধান উৎপন্ন হবে সেটাকে বলা হয় ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। তো ইউনিট অফ প্রোডাকশন পার ইউনিট অফ ওয়াটার, এটা মানে হলো একক পানি দিয়ে কি পরিমাণ প্রোডাকশন হয়। এটাকে দুই ভাগে ভাগ করা হয়, ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি আর হলো ফিল্ড ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি হলো ওয়াই ডিভাইডেড বাই ইটি। ইটি মানে হলো একক পরিমাণ ইভাপোট্রান্সপিরেশনে কি পরিমাণ ইল্ড হয় 1 হেক্টর জমিতে, বুঝতে পারছো? একক পরিমাণ ইভাপোট্রান্সপিরেশনে 1 হেক্টর জমিতে কত কেজি উৎপাদন হয় সেটাকে বলা হয় ক্রপ ওয়াটার ইউজ এফিসিয়েন্সি। ফিল্ড ওয়াটার এফিসিয়েন্সি কি, সেটা হলো জাস্ট এটা হলো ইটি, ক্রপ ইউজ, যেটা ক্রপ ইউজ করবে। আর যেটা ওভারঅল মানে ইনক্লুডিং অল ওয়াটার রিকোয়ারমেন্ট, যেটা যেটা লস সহ যেটা অ্যাপ্লাই করছিলাম, লস যেটা হয়েছে সেটা এখানে লসটা ইনক্লুডেড না, লসটা বাদ দেয়া। আর এটা শুধুমাত্র লস সহ মোট যে পরিমাণ পানি ব্যবহার হয়, কত পরিমাণ পানি, কত পরিমাণ ধান উৎপন্ন করার জন্য, হ্যাঁ, অর্থাৎ ফিল্ডে যে পরিমাণ পানি অ্যাপ্লাই করা হয় ওই পরিমাণ পানি দিয়ে কতটুকু প্রোডাকশন হয় সেটাকে বলা হয় ফিল্ড ওয়াটার ইউজ। তো এই ছিল আমার আজকে। আমি আর বোধহয় কন্টিনিউ করি না। আমার আমার সময় আর কত আছে জানি না, আমি আজকে এখানে শেষ করতে চাই। আগামীকালকে একই সময়ে স্যার একই সময়ে 2:30টার দিকে ক্লাস শুরু করলে ভালো হইতো স্যার, আগামী 3:30টার মধ্যে তখন শেষ হইতো। স্যার 2:30 থেকে শুরু করলে ভালো হয়। স্যার 2:30 থেকে শুরু করলে, কারণ বিকালে স্যার অনেকেরই অনেক কাজ থাকে স্যার বাসার। এটা কি আমাদের সিআর কয়জন আছে, তারা কয়জন একমত হইতে পারতেছে? স্যার আমরা সেটাই বলছি জি স্যার, স্যার, 2:30টায় ক্লাস আমাদের হলে সেটা ভালো হচ্ছে হয়। 2:30 থেকে শুরু হলে ভালো হয়, 2:30 থেকে। 2:30? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি আবার নতুন লিংক পাঠিয়ে দিব আগামীকালকে আচ্ছা স্যার। 30-এ আবার আর আমরা স্যার শুরু করবো। আজকের ক্লাসের স্যার এই পিডিএফটা স্যার আপনি মেইল করে দিলে ভালো হয়। আমরা আবার যথাসময়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম।